কথায় বলে তীর্থের দেবতার ডাক না দিলে নাকি তীর্থ দর্শন হয় না। আমরা তো তীর্থ দর্শনে যাইনি, কাজের সুবাদে এত জায়গায় যাই, মনে হয়েছিল এমন এক জায়গায় যদি একবার ঘুরে আসা যায়। বছরের পর বছর ধরে লক্ষ লক্ষ মানুষ যেখানে পৌঁছে যাচ্ছে এত দুর্গম পথ পার হয়ে, এতখানি প্রাণের ঝুঁকি নিয়ে, কিসের আকর্ষণ, কি সেই ডাক? আমরা গিয়েছিলাম তারই সন্ধান করতে। কিন্তু অমরনাথের সুধালিঙ্গের সামনে দাঁড়িয়ে এমন অদ্ভুত অনুভূতি কেন হলো, বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না। বলে নাকি যে ভাগ্যে না থাকলে অমরনাথ যাত্রা হয় না। সত্যি তাই। আমরা যবে থেকে অমরনাথ যাব বলে প্ল্যান করেছি, নানান রকমের বাধা বিঘ্ন, এবং প্রত্যেকবারই মনে হয়েছে হয়তো এই যাত্রা যাওয়া হবে না। সত্যি সত্যি অমরনাথ গিয়ে পৌঁছতে পারবো কিনা জানি না, কারণ অনেক ক্ষেত্রেই হয় যারা অমরনাথ যাওয়ার জন্য প্ল্যান করে রাস্তা থেকে হয়তো মাঝ রাস্তা থেকে ফিরে আসতে হয়, অনেকের হয়তো পৌঁছানো হয় না, অনেক কিছু অনেক রকম ঘটতে পারে। ফলে খানিকটা ভাগ্য, খানিকটা সাহস আর অনেকখানি ঝুঁকি নিয়ে আমরা অমরনাথের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমি ঋতুপর্ণা, আমার সঙ্গে আরো 3 জন। ইমরান আজা, ইমরান আমাদের সাথ, দেবজানি এসো। দেবজানি এবং ক্যামেরা পেছনে আমাদেরকে দেখতে পাচ্ছেন না, তৎসিফ। আমরা এই 4 জন একসাথে অমরনাথ, এই হচ্ছে সোনমার্গের রাস্তা, সোনমার্গ হয়ে বালতাল হয়ে আমরা অমরনাথ যাওয়ার চেষ্টা করছি, কারণ পৌঁছবই, এটা পৌঁছানোর আগের মুহূর্ত পর্যন্ত কিন্তু বলা যায় না। 25 जून से जो यात्रा स्टार्ट हो रही है, तो यही आशंका है कि 4 लाख से ज़्यादा यात्री इस साल बाबा बर्फानी को दर्शन के लिए जाएंगे। और अब देखना ये है कि कितने जो यात्री है वो वहाँ पर अपना जो उनके जो मन में जो प्रार्थना होती है कितनी उनकी सफल होती है। আজকে আমরা যে যাত্রাটা শুরু করেছি তার আগের একটু আমরা রাত্রে ভেবেছি যে সত্যি আমরা যেতে পারবো কিনা। এখানে একটা কথা ইমরান, আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, মানে অর্থাৎ শ্রীনগর থেকে সোনমার্গ বালতাল দিয়ে যাব, আরও তো কয়েকটা রুট আছে অমরনাথ যাওয়ার। আর একটা যেমন একটা কমন রুট রয়েছে পেহেলগাঁও হয়ে, আমরা রাস্তাগুলো বরং আমরা সোনমার্গে পৌঁছানোর পরে আস্তে আস্তে বিভিন্ন রাস্তা এক্সপ্লোর করা যেতে পারে। আমরা অ্যাটলিস্ট যাত্রাটা তো শুরু করা যাক। উইশ আস গুড লাক। ইমরানের কথা সূত্র ধরেই বলি, সরকারি হিসেবে 5-6 লাখ, কিন্তু বেসরকারি হিসেবে সেই অঙ্ক ছাড়িয়ে যায় 10 লাখ। হ্যাঁ, এই বছর অমরনাথে পাড়ি দিচ্ছেন প্রায় 12 লাখ মানুষ। কেউ সোনমার্গ বালতাল হয়ে নতুন রাস্তায়, কেউ বা পেহেলগাঁও চন্দনওয়ারির ট্র্যাডিশনাল রুটে। সোনমার্গ বালতালের রাস্তায় একদিনেই অমরনাথ দর্শন সম্ভব, যেখানে অন্য রুটে লেগে যায় প্রায় 2.5 দিন। যদিও আমাদের পুরাণের গল্পগাথা সবই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই রাস্তার ধুলো বরফেই। সেই গল্পে আসছি। আপাতত কথায় কথায় পৌঁছে গেলাম সোনমার্গে। আমরা এখন সোনমার্গে দাঁড়িয়ে রয়েছি, আর এইখানটাতে এসে আপনারা পেছনে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, মানে কাশ্মীরের যে বিউটিটা সেটা বোঝা যাচ্ছে যে কেন কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়। আর অবশ্যই ঠান্ডাটাও হাড়ে হাড়ে মালুম হচ্ছে। একটু আগে দেবজানি যেটা বলছিল যে অনেকগুলো রাস্তা রয়েছে যাওয়ার অমরনাথে, আগে যেরকম সেটা অনেক আগে পেহেলগাঁও দিয়ে যেত, এবং সেই সময় কিন্তু পেহেলগাঁও যেতেও 2-3 দিন সময় লেগে যেত। এখন সমস্ত কিছুই অপেক্ষাকৃত অনেক সহজ হয়ে গেছে। আমরা অবশ্য পেহেলগাঁও দিয়ে নয়, আমরা সোনমার্গ দিয়ে অমরনাথে যাব। सोनमर्ग से हम जाएंगे। सोनमर्ग के बाद बालतल जो होता है वो बेस कैंप जहाँ पे लगता है, वहाँ पे जो यात्री के लिए पूरा इंतज़ाम होता है कि वहाँ पे लंगर लगे हुए थे, मेडिकल कैंप्स लगे हुए थे, जो सर्विस गवर्नमेंट प्रोवाइड करती है वो बेस कैंप बालतल में लगता है। और उसके बाद बालतल से ही जो 25 जून में सुबह मॉर्निंग में जो पहली जो जत्था जाता है अमरनाथ के लिए, तो दुमेल से उनकी पहली शुरुआत होती है। 25 जून से जो शुरुआत होगी। তবে মনে হচ্ছে এখানে আর বেশিক্ষণ, কারণ আমরা শ্রীনগর থেকে স্টার্ট করেছি আর একদম পাতলা জামা কাপড় পরে, শ্রীনগর এখন খুব গরম, তো এইখানে বেশ ঠান্ডা, এখানে বোধহয় বেশ ঠান্ডা চলো।
সোনমার্গে তো এখন সাজো সাজো রব। অসংখ্য মানুষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন সোনমার্গের এইসব হোটেলগুলিতে। রাত পোহালি পৌঁছে যাবেন বালতাল বেস ক্যাম্পে, তারপর যাত্রা শুরু। এই সিজনে এইসব হোটেলে থাকা খাওয়া একেবারে আকাশ ছোঁয়া দামে। কথা হচ্ছিল কয়েকজন ট্রাভেল এজেন্টের সঙ্গে। The crowd is still here. लोग आ रहे हैं because today is the first day and they are going to come. आहिस्ता आहिस्ता लोग आ रहे हैं अभी। अब on the way काफ़ी सारे यात्रीज हैं। They will arrive right now. And इस साल बहुत अच्छा है हमारा इंशाल्लाह। एवरी ईयर ऐसा ही होता है। यात्रा was every year similar. मगर इस साल तो ज़्यादा रश This था। year is इस साल ज़्यादा अच्छा है। इसका रीजन क्या लग रहा है? रीज़न Because of this जो हालात यहाँ पे नॉर्मल सी है। 3 साल से बहुत अच्छे हालात है, तो हर साल मतलब जिस साल हालात ठीक रहे तो अगले साल उससे ज़्यादा फ्लो है। बिल्कुल नॉर्मल लग रहा है सब कुछ। जी 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 नॉर्मल है, लग रहा है नॉर्मल। इट इज नॉर्मल तो है 10 साल से। नथिंग टू वरी अबाउट दैट। এই মরশুমে হোটেল মালিকদের তো একেবারে পোয়াবারো অবস্থা। গোটা বছরের বরফ জমা বেহাল ব্যবসা একেবারে চাঙ্গা এই 1-1.5 মাসেই। এত পর্যটক দেখলাম, এত মানুষের সঙ্গে আলাপ হলো। একটা বিষয় লক্ষ্য করার মতো, এমনিতে তো বাঙালি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিশ্বের কোনায় কোনায়, কিন্তু দেবদ্বীজে প্রগাঢ় ভক্তি হোক কিংবা জীবনের ঝুঁকি নিয়ে অ্যাডভেঞ্চার, গুজরাটি, রাজস্থানী বা মারোয়াদের তুলনায় বাঙালির উৎসাহ কিন্তু এখন একটু কমতির দিকে। আমাদের সঙ্গে এক দল, এক ঝাঁক অমরনাথ যাত্রীকে আমরা পেয়ে গিয়েছি। যদিও এরা শুধু অমরনাথ নয়, এদের লম্বা ট্যুর অনেক দিন ধরে চলছে। आप कहाँ कहाँ गए हैं? हम गए जी लेह लद्दाख, उसके बाद हम कारगिल गए, दरास गए और वहाँ पे लोकल पेनोंग लेक वगैरह गए, नुब्रा वैली गए और वहाँ से घूम के अब इधर पहुँचे। तो बहुत थक गए होंगे। बहुत ज़्यादा टायरिंग था, बट टायरिंग होने के बाद भी लेह एंड लद्दाख इट्स अ वेरी गुड प्लेस, तो इसलिए हमारी जो थकावट थी वो हमें इतनी पता, टायरिंग हमें इतना नहीं लगा। इट्स एन एडवेंचरस। ब्यूटी है, इट इज सो ब्यूटीफुल कि थकावट वैसे ही नहीं होता। नहीं, होता इतना था। थकावट लेके अमरनाथ कैसे जा पाए? नो नो, अमरनाथ यात्रा अलग चीज़ है। इसके लिए हाँ, भगवान की यात्रा करने के बाबा लिए बोले कोई लेके थकावट जाएंगे। नहीं है हमारे को। हम बिल्कुल वैसे ही हैं। देयर इज नो, वी आर नॉट सो टायरिंग। उल्टा अच्छा लग रहा है कि हम लोग अमरनाथ की यात्रा करने के लिए जा रहे हैं, और ये हमारे लिए अच्छी बात है कि वो तो अंदर से श्रद्धा होनी चाहिए जी, अपने आप बाबा बाबा लेके जाते हैं, बस विश्वास, वो विश्वास है, श्रद्धा है, अपने आप बाबा भगवान की लेके जाते हैं। हमारी भोलेनाथ हमारी यात्रा पूजा चढ़ाने के लिए और दिखने के लिए। नहीं पूजा चढ़ाने के पूजा लिए, दर्शन के लिए। दर्शन के लिए। बाकी हमारा जो अंदर पूरा ग्रुप था 23 मेंबर थे, वो वापस चले गए हैं दिल्ली। हम सिर्फ अब दर्शन के लिए रुके हैं। সোনমার্গে আমরা একটা দিন কাটালাম এবং সোনমার্গ নাকি কাশ্মীরের মধ্যে মানে অন্যতম, মানে গুলমার্গ, পেহেলগাঁও এগুলো থেকেও বেশি সুন্দর জায়গা। আর এখন সময় বাঁচানোর জন্য অধিকাংশই এই সোনমার্গ বালতাল দিয়েই অমরনাথে যাচ্ছে, তাতে খুব কম সময় লাগে, যদিও রাস্তাটা বেশ দুর্গম। আর একটু আগে এখানে শুনছিলাম ট্রাভেল এজেন্টদের কাছ থেকে যে এই বছর নাকি মনে করা হচ্ছে 10 থেকে 12 লাখ লোক হবে এখানে। এবং এইখানে এত লোক এই বেস ক্যাম্পে, এই সোনমার্গ বালতালে এখানে জড়ো হয় যে কোথাও একটা এদের ইকোসিস্টেমটা ঘেঁটে যাচ্ছে। এবং যে কারণে সরকার থেকে বলাও হচ্ছে, প্রত্যেকবারই বলা হচ্ছে যে তীর্থযাত্রীর সংখ্যা একটা সংখ্যা পর্যন্ত রেস্ট্রিক্ট করার জন্য, কিন্তু সেটা এখনও ইমপ্লিমেন্টেড হয়নি। ফলে বছরের পর বছর এখানে তীর্থযাত্রীর সংখ্যা, অমরনাথে আসা মানুষের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। এই বছরও যেরকম মনে করা হচ্ছে প্রায় রেকর্ড ছুঁতে চলেছে অমরনাথ যাত্রীর সংখ্যা। সোনমার্গে একটা রাত কাটিয়ে পরদিন সোজা বালতাল বেস ক্যাম্প। বাবা, সেখানে তো একেবারে যুদ্ধকালীন প্রস্তুতি। কালী প্রাতে আরম্ভ হইবে মহারণ। মহারণই বটে, লক্ষ লক্ষ মানুষ, তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা, সে কি সোজা কাজ? বেস ক্যাম্পে যাওয়ার সঙ্গে সঙ্গেই বিএসএফ চিফ রীতিমতন প্রজেক্টরের ডেমো দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন কিভাবে তারা দাবার খুঁটি সাজাচ্ছেন। रूट है, अभी उसको ठीक कर दिया है। नाउ दे हैव कम
साइन बोर्ड हैज़ कंप्लीटेड द वर्क। नेक्स्ट, ये बीच बीच में देखिए। ओके नेक्स्ट, केबिन हो गया है ग्लेशियर, तो ये तो हम तो जंप करके निकल जाते, 10 डेज बिफोर का है। ये बड़ा डेंजरस रहता है। বালতালে বিএসএফ এর ক্যাম্পে এই মুহূর্তে আমরা রয়েছি। এবার যেটা এখান থেকে বারবারই বলছিলাম যে এত মানুষ হবে প্রত্যেক দিন, 10 থেকে 12,000 মানুষ অমরনাথ যাত্রা করেন এখান থেকে। কেউ কেউ চন্দনবাড়ি দিয়ে, কেউ কেউ এই রুটে। সত্যি একটা বিষয় খুব অদ্ভুত লাগে যে এদের কোথাও একটা ঈশ্বর বিশ্বাস নাকি অন্য কিছু, কোথা থেকে এই শক্তি, এই রাস্তায় এত রকমের সমস্যা হয় সেই সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে এরা ওপরে ওঠে। রাস্তায় নানান রকম তুষারঝড় হতে পারে, রাস্তা খারাপ হয়ে যায়। একদল মানুষ সেই ঈশ্বর বিশ্বাস থেকে আসে, আর আরেক দল মানুষ আসেন যে এত মানুষ এখানে প্রত্যেক বছর এত বছর ধরে কিসের টানে আসে সেটা দেখার জন্য। আমরাও যেমন এখানে 4 জন এসেছি, আমি দেবযানী, ইমরান বা তৌসিফ, খানিকটা সেই জানার আগ্রহ থেকেই। দেড় মাস ধরে লক্ষ লক্ষ দর্শনার্থীকে সামলানো একা বিএসএফ এর কম্ম নয়, রয়েছে 4 টিয়ার সিকিউরিটি। বিএসএফ, সিআরপিএফ, জম্মু কাশ্মীর পুলিশ আর আর্মি। অবশ্য বেশি তৎপর এবং বিস্তৃত দেখা গেল বিএসএফ জওয়ানদেরকেই। কি বলছেন বিএসএফ চিফ, শুনে নেওয়া যাক। यात्रा जो है वहाँ से बालटाल से शुरू होगा और उसको कंट्रोल कर रहा है श्राइन बोर्ड। बाकी हमारा काम है सिर्फ सिक्योरिटी प्रोवाइड करना। रास्ते में आरओपी रोड ओपनिंग पार्टी है और रास्ते में जितने यात्री हैं उनका सिक्योरिटी प्रोवाइड करना है हमारा काम। और उसके अलावा अगर कोई रास्ते में कोई यात्री बीमार हो जाता है या वो करता है तो हमारे मेडिकल कैंप्स हैं बीएसएफ के, उसमें हम उन लोगों को ट्रीट करते हैं और फिर विल प्रोवाइड ऑल द हेल्प व्हाट एवर दे रिक्वायर्ड। আসলে শুধু এত যাত্রী সামলানোই নয়, অন্য ভয়ও তো রয়েছে। জায়গাটা যে কাশ্মীর, আর স্মৃতিতে রয়েছে বিগত দিনে ঘটে যাওয়া নানান ঘটনা। সরকারকে শিক্ষা দিতে তীর্থযাত্রীদের টার্গেট করার ঘটনার নজির যে ছড়িয়ে রয়েছে বিগত বছরগুলোতে, একবার নয় বারবার। তাই সন্ত্রস্ত হয়ে থাকা সব সময়, কখন কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না। দুমেইলে আমরা এসেছি বিএসএফ জওয়ানদের সঙ্গে জাস্ট আগের দিন জায়গাটা দেখতে, এবং এটা এমন একটা জায়গা যেখানে সত্যি এটা কল্পনা করা যায় না যে এখানে কোনো রকম হিংসা হানাহানি এরকম সম্ভব। কিন্তু আপনারা জানেন যে 1991 থেকে 1996 এই অমরনাথ যাত্রা বন্ধ রাখা হয়েছিল এই হিংসের কারণেই। এরপরে প্রতিশ্রুতি পাওয়ার পরে আবার এই অমরনাথ যাত্রা 96 পরে শুরু হয়, কিন্তু সেই প্রতিশ্রুতি পুরোপুরি রক্ষা হয়নি। ঠিক 4 বছরের মাথায় তীর্থযাত্রীদের ওপরে আবার কিন্তু ওই রকমভাবেই হামলা হয়েছিল। অর্থাৎ এই রাস্তাটা কিন্তু প্রতি পদে বিপদ, মানে কখন কি ঘটে যায় কিছু বলা যায় না। কিন্তু একটা কথা ঋতুপর্ণা, না যেটা বোঝা যাচ্ছিল যে আমরা আস্তে আস্তেও যেটা দেখলাম বা শুনলাম লোকজনের সঙ্গে আলাপ করে, একজন ভদ্রলোক গুজরাট থেকে হারসাল 11 বছর ধরে এখানে আসছেন। কিছু তো একটা তিনি মানে
একটা এটা এরকম মানুষের কাছে অনেকেই আমরা বিশ্বাস রাস্তায় আসার পথে অনেকের সঙ্গে কেউ কথা আসছে হচ্ছিল 20 বছর ধরে। এরা যখন প্রত্যেকেই যখন যাচ্ছে রাস্তায় এত রকমের বিপদ, প্রবলেম, এত রকমের সমস্যা সমস্যা ফেস করতে করতে যাচ্ছে যে সেখানে প্রত্যেক বছরই এরা রেজলিউশন নিচ্ছে যে এই বছরটাই শেষ, সামনের বছর আর নয়, কিন্তু আবারও অদ্ভুত টান, তো তার পরের বছর কিন্তু তারা আবার আসছে। এই সেই রাস্তা কিন্তু যে রাস্তা দিয়ে তীর্থযাত্রীরা যাবে, মজাটা হচ্ছে এইখানে এই সরু রাস্তাটা দিয়ে সরু কিন্তু তারা রাস্তা। আবার ফিরে আসবে। মানে বুঝতে পারছো তো যে আমরা কলকাতায় যেরকম ট্রাফিক জ্যাম একটা আর যে কারণে অমরনাথের যাত্রার ক্ষেত্রে এই দুর্ঘটনাগুলো ঘটে, মানুষ পদপিষ্ট এত হয়ে সরু বারবার রাস্তার বলছে। মধ্যে দিয়ে যাতা, কিন্তু একটা ভীষণ মানে যার টানা হয়তো আমরাও এসেছি আর কি এখানে, সেটা হচ্ছে বছরের একটা সময় পার্টিকুলার কটা দিন এবং তার বেশি এখানে আসা যায় না, এবং এটা আসতে গেলে অনেক রকম ব্যারিকেড পেরিয়ে মানুষকে আসতে হয়। কিসের টানে এত দূর দূর থেকে মানুষ আসছে? আর মজার ব্যাপার এটাই হচ্ছে যে যে ওই শিবলিঙ্গ দেখতে যাচ্ছে, হ্যাঁ। এটা তো ওই যেটা একটু আগে তুমি বললে ওই চন্দ্রকলা অনুযায়ী যে বাড়ে কমে একটা পার্টিকুলার টাইমে থাকে, এটা কিন্তু একদম টিপিক্যাল একটা থিওরি আছে যে এটাকে স্টালাগমাইট থিওরি, যে ওই বরফ চুইয়ে চুইয়ে পড়ে ওটার ওপরে ওই লিঙ্গটা তৈরি হয় যে জায়গাতে, এটা একদম বিজ্ঞান। কিন্তু মজাটা হচ্ছে এটাই যে যেটা বলছে অনেকেই, মানে যেটা বলে যে বরফটা নাকি ঠিক ওই জায়গাটায় পড়ে না, মানে যে জায়গাটায় লিঙ্গটা তৈরি হয় সেইখানটায় বরফটা পড়ে না, আর এই জায়গাটাতে এসে স্ট্যালাগমাইট থিওরিটা কাজ করে না। মানে কিছু কিছু জিনিস আছে না যেগুলোর বুদ্ধিতে ব্যাখ্যা মেলে না, সেইখান থেকেই মানুষের বিশ্বাস, আর এই বিশ্বাসের মানে ফলশ্রুতিটা আমরা দেখতে পাচ্ছি এখানে। আর সেই বিশ্বাসের লাখে পথ মানুষ। ধরেই আমরাও এগিয়ে চলেছি। চলো এগিয়ে চলি। বেস ক্যাম্পে ততক্ষণে তৈরি হয়ে গিয়েছে অসংখ্য লঙ্গরখানা বা ভান্ডারা। অর্থবান মানুষজন কোটি কোটি টাকা দান করেন যাত্রী সেবায়, খাওয়া দাওয়ার এলাহি আয়োজন, আর সব বিনামূল্যে। অবশ্য নিন্দুকরা বলে পুণ্য টুণ্য নয়, এই দেদার বিতরণের পেছনে রয়েছে ট্যাক্স ফাঁকি দেওয়ার মস্ত আয়োজন। অবশ্য নিন্দুকের কথায় কান না দেওয়াই ভালো। नाम क्या है? मेरा नाम अजय कुमार जी। आप कितने, ये जो हम लोग लंगर खाना देखते हैं ये हर साल आप यहाँ पे लगाते हैं? हाँ जी, हमारे लंगर का नाम ही ओम शक्ति सेवा मंडल दिल्ली चीका से जी। हम 14 साल से लंगर लगा रहे हैं जी। क्यों लंगर लगाते हैं यहाँ पे आके? यात्रियों की सेवा करने के लिए जी, जो यात्री आते हैं उनकी सेवा करने के लिए। यहाँ हमारे लंगर में हर तरह की व्यवस्था है, रहने की, खाने पीने की, डॉक्टर की, हर तरह की व्यवस्था है जी। हम ये चाहते हैं जो भी यात्री यहाँ आए और बहुत अच्छे ढंग से यात्रा करके अपने घर पर सकुशल पहुँचे, उनकी पूरी व्यवस्था हमने कर रखी है। कितना दिन रहेंगे आप यहाँ पे? हम पूरे टाइम तक- लंगर वाले सीआरपीएफ बीएसएफ मिलिट्री ना होती तो ये अमरनाथ यात्रा कभी भी सफल ना हो सकती। সত্যি কথা বলতে কি, দেখে শুনে যা বুঝছি, একদিকে যেরকম বিএসএফ বা সিআরপিএফ এরা অতিমাত্রায় সক্রিয়, তেমনি পাশাপাশি এইসব ভান্ডারা বা লঙ্গরখানা সবাই মিলে যাত্রাটাকে সফল করে তোলে। কারো অবদান কিছু মাত্র কম নয়। অবশ্য এত মানুষ যেখানে, সেখানে ক্ষোভ বিক্ষোভ অভাব অভিযোগ থাকবে না তা কি হয়? নিউজ টাইমের ক্যামেরার সামনে তো রীতিমতো বিস্ফোরণ। लोकल गाड़ियाँ होती हैं वो तो बिना किसी हिचक के निकल जाती हैं, किसी भी चेक पोस्ट से निकल जाती हैं। और जो पंजाब हरियाणा हिमाचल या किसी और स्टेट की गाड़ियाँ होती हैं उनको पीछे रोक देते हैं, टैक्सी वालों से ये पैसे लेते हैं, टैक्सी में चढ़ा के आगे चले जाओ। हमारी गाड़ियाँ रोकी गई खूब, और रात को हमको रोक दिया कि आप यहीं पढ़ो। हम बाहर आए, हमने देखा तो लोगों ने पैसे दिए और वो गाड़ियाँ निकल रही। हमने टोल नाके पे जाके लोकल गाड़ियों से टोल टैक्स नहीं लिया। मैडम नेट पे और हमने सब में देखा है, तो गवर्नर साहब बड़ा प्रचार करते हैं कि साहब हमने यात्रा के लिए बहुत काम किया है और वो करा है, लेकिन यहाँ करके एक्चुअली में मालूम पड़ रहा है कि प्रशासन की तरफ से कोई व्यवस्था नहीं की गई। 3-3 घंटे हम उसमें अटके रहे, सवेरे के 7 बजे के चले हैं, शाम को 5 बजे यहाँ पहुँचे हैं, और रास्ते में कहीं टॉयलेट की व्यवस्था नहीं, कुछ नहीं, इतने परेशान हुए हैं जिसका कोई हद नहीं। केवल इनकी चेकिंग में उसमें और चारों तरफ जाम ही जाम लग रहे हैं। সে बड़ी बड़ी देशों में छोटी छोटी बात होती ही रहती है। এদের ছাড়াও তো চলে না। সে রাস্তায় বরফে আটকে পড়ে উদ্ধার পাওয়াই হোক, কিংবা অসুস্থ শরীরে মেডিকেল ক্যাম্পে আশ্রয়, এ তো নিজের চোখে দেখা কিভাবে 15-16 ঘন্টা এক নাগারে এক জায়গায় বসে রোগী দেখে চলেছেন বিএসএফ এর মেডিকেল ক্যাম্পের ডাক্তাররা। पहले काम कर लेते हैं মেডিকেল টিম, আর এইরকম মেডিকেল টিম 24 ঘন্টা এখানে এই সার্ভিস দেয়, এবং এটা গোটা জার্নিটার অমরনাথ পুরো যে রাস্তাটা
গোটা রাস্তাটাতে এরকম মেডিকেল টিম জায়গায় জায়গায় বসানো রয়েছে, যে কোনো কারোর যে কোনো সময় যে কোনো সমস্যা হলে দে আর অ্যাট দেয়ার সার্ভিস। महाकाल अघोराय अभयंकर। আর কয়েক ঘন্টা, রাতটুকু দুরু দুরু বুকে অপেক্ষা। সকালে বেরোনোর পারমিশন পাওয়া যাবে তো? তুমুল বৃষ্টি, রাস্তায় বরফ, ধসনামা। প্রথম দিনের যাত্রায় যে কোনো মুহূর্তে খাঁড়া নামতে পারে। আর্মির সঙ্গে ওপরে উঠতে হলে রাত 3টেতেই বেরিয়ে পড়তে হবে, এমনটাই অর্ডার। রাতের কয়েকটা ঘন্টা এই ক্যাম্পেই কোনো মতে কাটিয়ে দেওয়া। प्रेतचारी परोपकारी धर्मचारी महतप। হাজারো বিপদ মাথায় নিয়ে যাত্রা শুরু হলো পরদিন ভোর রাতে। না, সাধারণ যাত্রীকে ছাড়ার ঝুঁকি নেওয়া হলো না। সিকিউরিটি ফোর্সের সঙ্গে শুধু মিডিয়া। বালতাল থেকে সঙ্গম হয়ে পঞ্চতরণী পেরিয়ে অমরনাথ। এই রাস্তায় দলবল এগোতে থাকুক, আমরা বরং ততক্ষণে পুরনো রুট মানে পেহেলগাঁও চন্দনওয়ারি রুটে একবার ঢু মেরে আসি। शंकर प्रलयंकर भूतनाथ हो महाकाल अघोरा। দাঁড়িয়ে রয়েছে পেহেলগাঁওকে কাশ্মীরের সব থেকে সুন্দর জায়গা বলা হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে লিডার নদী। বলা হয় যে কৈলাস থেকে মানে গিরিলোক থেকে গিরি নদীরা প্রথমে নাকি এই পেহেলগাঁওতেই নেমে আসে আর তারপরে চলে যায় কাশ্মীরের অন্যত্র। এইদিকে নিচ দিয়ে লিডার নদী আর এইদিকে চলে যাচ্ছে চন্দনওয়ারির রাস্তা, যে রাস্তা সোজা চলে যাচ্ছে অমরনাথের দিকে। नमो नमः शिव शंकर, नमो नमः शिव शंकर, नमो नमः शिव शंकर। চন্দনওয়ারি পেহেলগাঁও থেকে 16 কিলোমিটার ওপরে। অসাধারণ সিনিক। এইখানেই রয়েছে সেই বিখ্যাত বেতাব ভ্যালি। বেতাব ছবির শুটিং হয়েছিল যেখানে। কিন্তু এই মরশুমে সবই ঢাকা পড়ে গেছে মানুষের ভিড়ে। বালতাল বেস ক্যাম্পের মতোই এখানকার ছবিটাও। লাঙ্গারখানা, ঘোড়াওয়ালা, আর্মি, বিএসএফ, যাত্রী সব মিলেমিশে একেবারে রথের মেলা। भगवान जितनी बार बुलाएंगे हम उतनी बार आएंगे। बम 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 बम। हम आते हैं बहुत से डिस्ट्रिक्टों से, यहाँ पर आते हैं हम। कौन-कौन डिस्ट्रिक्टों से आए थे? कुलगाम से आते हैं, पुलगाम से, पुलवामा से आते हैं, उधमपुर से आते हैं, डोडा से आते हैं। हर डिस्ट्रिक्ट से यहाँ घोड़े लाते हैं। घोड़े नहीं होते हैं? घोड़े होते हैं, ज़्यादातर घोड़े होते हैं, खच्चर कम होते हैं। खच्चर बोझा ढोते हैं, घोड़े वाले सिर्फ सवारी ढोते हैं। इसलिए हमारे को थोड़ा कोई मेहरबानी करके मेहरबानी क्या, गवर्नमेंट अगर फिक्स गवर्नमेंट अगर गवर्नमेंट ही अपना रेट रख देगी अच्छा वाला तो हमको कोई चिंता नहीं। लेकिन इधर यहाँ कोई कुछ बोलते हैं, कोई कुछ बोलते हैं, कोई 400 बोलते हैं, कोई 200 बोलते हैं, कोई 300 बोलते हैं। कहाँ उठाएंगे हम, उसमें हम नहीं उठा सकते। रास्ता बहुत खराब है। पिसू घाट आते हैं बीच में, घोड़ा खत्म हो जाता है उसमें, तो घोड़ा भी मर जाता है, बहुत से घोड़े मर जाते हैं। होता है। চন্দনওয়ারি দিয়ে অমরনাথ যাত্রার রুটে রয়েছে ফ্যাসিনেটিং গল্প। জানেন কি, এই রাস্তা দিয়ে স্বামী বিবেকানন্দ অমরনাথ যাত্রা করেছিলেন প্রায় 150 বছর আগে। সঙ্গে ছিলেন ভগিনী নিবেদিতা। স্বামীজির নির্দেশে নাকি নিবেদিতা ওই ঠান্ডায় ওই মারাত্মক রাস্তায় খালি পায়ে হেঁটেছিলেন। পথে বেশ কিছু জায়গায় যাত্রীদের থামতে হয়, আর প্রতিটি জায়গার সঙ্গে জড়িয়ে রয়েছে পুরাণের গল্প। এই হলো চন্দনওয়ারির রাস্তা। মূলত এই রাস্তা দিয়েই মানে এই সেই ট্র্যাডিশনাল রাস্তা, যে রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে বছরের পর বছর ধরে মানুষ অমরনাথ যাত্রা করে এসেছে।
আর এই রাস্তা নিয়ে এবার একটা মজার কথা, মানে যে মিথটা চালু রয়েছে সেইটা আপনাদেরকে বলি। মানে পার্বতী যখন শিবের কাছ থেকে ইটার্নিটির তত্ত্ব শুনতে চেয়েছিল, শিব এই রাস্তা দিয়ে পার্বতীকে নিয়ে যাত্রা শুরু করেছিল। পাহেলগাঁওয়ে এসে শিবের যে বাহন ষাঁড় তাকে ছেড়ে দিয়েছিল। তারপর হচ্ছে এই রাস্তা দিয়ে চন্দনবাড়িতে এসে শিব তার জটা থেকে চাঁদকে মুক্ত করে দিয়েছিল। তারপর রাস্তায় পড়েছিল শেষনাগে এসে শিবের জটায় যে সাপ থাকে সেই সাপকে শিব ছেড়ে দিয়েছিল। তারপরে রাস্তায় পড়েছিল মহাগুণা পর্বত বা বলা হয় মহাগণেশ। এতক্ষণ পর্যন্ত শিব পার্বতীর সঙ্গে কিন্তু গণেশ সাথী ছিল। মহাগুণা পর্বতে গিয়ে গণেশকেও ফিরিয়ে দেয় শিব। তারপরে পৌঁছে যায় পঞ্চতরণীতে। সেখানে গিয়ে 5টা পার্থিব জিনিস, মানে এই পৃথিবী, মাটি, আকাশ, বায়ু ইত্যাদি 5টা পার্থিব জিনিসকে ছেড়ে দিয়ে শিব সেই তাণ্ডব নৃত্য শুরু করে, মানে যাকে বলা হয় সেই নটরাজ নৃত্য। তারপরে পার্বতীর হাত ধরে সেই গুহা, মানে অমরনাথ গুহায় প্রবেশ করে। এই হচ্ছে শিব পার্বতীর এই অমরনাথ যাত্রার গল্প। আর এই হচ্ছে সেই রাস্তা, যেই রাস্তা দিয়ে রাস্তা সোজা চলে যাচ্ছে অমরনাথের দিকে। এ তো গেল পুরাণের কথা। অমরনাথ নিয়ে ইতিহাস যা বলছে তাও কম ইন্টারেস্টিং নয়। এক যাযাবর গুর্জর ছিলেন আকরাম বাট মল্লিক। পেহেলগাঁওয়ের মানুষ ছিলেন আকরাম বাট। একদিন তার ভেড়া গেল হারিয়ে। ভেড়া খুঁজতে খুঁজতে আকরাম বাট উপস্থিত হলেন গুহা তীর্থে। হারিয়ে যাওয়া ভেড়া খুঁজে পেয়েছিলেন কিনা জানি না, কিন্তু খুঁজে পেয়েছিলেন অমর তীর্থ, এই স্বয়ম্ভু তুষারলিঙ্গ। এটা অষ্টাদশ শতকের গল্প। তারও অনেক আগে অবশ্য 1500 শতকে আকবর সভাসদ আবুল ফজল আইনি আকবরী বইয়ে অমরনাথ যাত্রার বর্ণনা দিয়েছেন। অর্থাৎ বারবার হারিয়ে গিয়েছে অমরনাথ, আর বারবারই কেউ না কেউ খুঁজে বার করেছে এই গুহাতীর্থকে। এইবার এই কয়েকজনকে দেখুন। একজন 80 পার করেছেন, এই বছর নিয়ে অমরনাথে আসছেন 25 বার। ঘোড়ায় বা ডুলিতে নয়, একেবারে পায়ে হেঁটে। ইনি গুজরাট থেকে আসছেন, একটা পা নেই। এই দুর্গম রাস্তা এক পায়ে পার হয়েছেন। আর এই যে সাধুদের দেখছেন, এখানে তাপমাত্রা প্রায় 0 ডিগ্রি। সেই ঠান্ডাতেও এরা নাঙ্গা বাবা। आप लोग जाते हैं, कहाँ से आप लोग पैदल आ रहे हैं? हम तो पहलगाम से। पहलगाम से जी। पैदल? अमरनाथ। तो कितना दिन लगेगा आप लोगों को जाने के लिए? या हमको कोई डिक्लेयर पता नहीं। 2 दिन लग जाए, 4 दिन लग जाए, 4 दिन लग जाए, कोई भरोसा नहीं। बर्फ के ऊपर है। 4 दिन तो मतलब बहुत हो जाता है। रास्ता क्लियर होएगा तो 4 दिन का ही रास्ता है। रास्ता बंद हो जाएगा तो 20 दिन भी लग सकते हैं। मेरा ये 19वां यात्रा है। तो हर साल क्यों यहाँ पे आते हैं? हर साल आते हैं बाबा का दर्शन करने के लिए। क्या पता किस रूप में बाबा दर्शन दे जाए। আরও 2 যাত্রীর সঙ্গে আলাপ করাই আপনাদের। আসা যাওয়ার পথে আমাদের সঙ্গে দেখা। ইনি মহারাষ্ট্রে থাকেন, যদিও বাঙালি। সঙ্গীটিকে এই দুর্যোগে হারিয়ে ফেলেছেন। তাঁবুতে রাত্রিবাস করতে গিয়ে হারিয়েছেন সঙ্গের জিনিসপত্র, কিন্তু কি অদম্য স্ট্যামিনা। আপনি কি একা এসেছেন? না, আমার ফ্রেন্ড একটা, আমার বন্ধু এসেছিল টিঙ্কু দাস। শেষ গায়ে আমরা দুজনে আলাদা আলাদা হয়ে যাই, বিছড়ে যাই। এখনো দেখা পেলাম না। এখনো দেখা পেলাম না? আপনারা কি হেঁটে হেঁটে হচ্ছে? হ্যাঁ, হেঁটে হেঁটে। তো শেষ দিকে কি করে আলাদা হয়ে গেল? একটা রাস্তা মানে খারাপ হয়ে গেছিল, হয়তো আগে চলে গেছে। আমাদেরকে রাত 8টায় ছাড়লো রাস্তা ঠিক করার পর। আমি 4টার সময় তারপর আগে পৌঁছলাম। ওই রাতের অন্ধকারে কি করে হাঁটলেন? ওই হেঁটেই গেছি, শুধুই ভগবানকে ডেকে ডেকে গেলাম, অমরনাথকে ডেকে ডেকে। এত পাগুলো চলে ভেতরে ঢুকে যাচ্ছে, এক দুসরার হাত ধরে টেনে 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 নিয়ে গেছি। রাত 4টায় পৌঁছেছি আমরা। ওদের তো খারাপ ছিল, তারপর দর্শন খুব ভালো। 3 বার নেমে উপর নেমে 3 বার দর্শন করলাম আমি নিচের থেকে উপর যেয়ে। মানে ওই 300
50টা সিঁড়ি 3বার 3বার নামলাম, 3বার দর্শন করলাম। কেন গেলাম বলো, সবাই বলে যে 3বার আসতে হয়, সেই জন্য আমি একবারে বললাম সুযোগ পেয়েছি তো আমি 3বারই হেঁটেছি, দেখে নি। আর এই যে এই লোকটিকে দেখছেন, ইনি আসছেন মধ্যপ্রদেশ থেকে সাইকেল চালিয়ে। মধ্যপ্রদেশ থেকে দিল্লি, দিল্লি থেকে জম্মু 600 কিলোমিটার, জম্মু থেকে শ্রীনগর 350 কিলোমিটার, শ্রীনগর থেকে পেহেলগাঁও 140 কিলোমিটার। বাহন এই साइकिल যদি পুলিশ অনুমতি দিত বোধহয় অমরনাথ পর্যন্ত সাইকেলে চেপে যেতেন। सबसे पहले बेट द्वारका गई है, रतलाम से बेट द्वारका 1100 किलोमीटर पड़ता है एक साइड का किराया। बस ये तो भोला जाने जी, मैं कुछ नहीं कह सकता हूँ। जाना चाहता हूँ, मैं ट्रेन से भी जा सकता था। ये साइकिल तो सूरजगढ़ से है यहाँ तक आई है और चंदनवाड़ी तक हमारे साइकिल जाएगी, उसके आगे साइकिल नहीं जाएगी। तो इसलिए फिर वहाँ से मैं पैदल जाना पड़ा 32 किलोमीटर। कभी कभी इतना डर लगता है कि फिर भी मैं बाबा से, बाबा मैंने क्या पाप किया, मेरे को ले चल साथ में। पिछले साल 3 डेड बॉडी मिली, बहुत बुरी तरह डर गया था मैं। ऊपर से आए थे बाबा नाथ से, तो मैं डर गया बुरी तरह से। जय बोले, जय बोले। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি 12-4 ফিট উপরে, একটু পরে আমরা পৌঁছে যাব অমরনাথ যেখানে গুহা, যেখানে যার জন্য আমাদের আসা। এবং এই রাস্তাটা আপনারা আমরা কিছুটা হলে দেখানোর চেষ্টা করলাম। এই মুহূর্তে এখানে চারিদিকে বরফ, সেই বরফের মধ্যে অসংখ্য মানুষ। আজকে আমরা প্রথম মিডিয়াকে ছাড়া হয়েছিল, আমরা প্রথম এই ওপরে আসার সুযোগ পেয়েছি। আস্তে আস্তে আমাদের পেছনে হাজার হাজার মানুষ, এবং অদ্ভুত একটাই কথা তাদের, একটাই মন্ত্র, বোম বোম বলে হার হার মহাদেব। আর এই মন্ত্রকে বোধহয় সঙ্গী করে আমরা এই দুর্গম রাস্তা, যেটা একটা সময় মনে হচ্ছিল সত্যি হয়তো আমরা আসতে পারবো না, আমরা চলে এসেছি। আর কিছু দূরেই অমরনাথ দর্শন। আমরা পৌঁছলাম পঞ্চতরঙ্গিনী। এইখানেই শিব তাণ্ডব নৃত্য করেছিলেন। আর 350 সিঁড়ির দূরত্ব সেই গুহা। ভাবলে অবাক লাগে, এই পঞ্চতরঙ্গিনীতে স্নান করে স্বামীজি শুধুমাত্র একটি কৌপিন পরে এই তুমুল ঠান্ডায় অমরনাথ গুহা অবধি উঠেছিলেন। আমরা খান 3-4 সোয়েটার, মাফলার, দস্তানা চাপিয়েও ঠান্ডায় কাঁপছি। অমরনাথ যাত্রার প্রথম দিন আমরা যখন বেরিয়েছিলাম, ওয়েদারটা অনেকটাই ঠিকঠাক ছিল। যত আমরা উপরে উঠেছি ওয়েদারের অবস্থা ভয়ানক খারাপ, চারিদিকে বরফ, বৃষ্টি পড়ছে, প্রচণ্ড ঠান্ডা। তার মধ্যে অনেকেই আছেন যারা অমরনাথ দর্শন করে ফিরছেন এই মুহূর্তে। बहुत अच्छे दर्शन हुए हमें। हम इस बार 15वीं बार हम दर्शन कर रहे हैं। जो बर्फ इस बार जो पड़ रही है, हमारे से आज तक पहली बार हमें दर्शन दिखाई दी है। ऐसी बर्फ हमें दर्शन हुए, बहुत ही अच्छे दर्शन हुए। बाबा का रूप आया, ये भी 15 साल में 16 साल में पहली बार रूप आया है सर बाबा का। जो इस साल बाबा का रूप आया वो 15-16 साल के बाद पहला रूप आया। यहाँ पे लेकिन अब 12 साल है। बम बम बोले। बहुत नहीं कोई प्रॉब्लम नहीं हुआ, क्योंकि रास्ते की हालत तो बहुत खराब है ना।
बोलते हैं खुद बुलाते ये पहली बार जो इसलिए हमें कोई प्रॉब्लम नहीं होता है। बाबा हमें ऐसे फूलों की तरह लेके जाते हैं, फूलों की तरह बहुत छोड़ अच्छा जाते लगेगा, हैं। बहुत अच्छा हमें बहुत अच्छा लगता है। हम उसको ये कहते हैं हर साल बुलाओ। हम हर 21 साल हमें ये यात्रा खत्म होती है, अगली आने की चाहत होती है, पहले हो जाती है। हो गए ना, आज आए अभी देखा है, हमने भी देखा था पहले। उम्र कितना है? 80 साल 80 है। तो आप क्या पैदल आए या घोड़े पे आए? ना पैदल 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 तकलीफ नहीं हुआ है? नहीं। रास्ते का हालत इतना खराब है, तकलीफ नहीं हुआ है? पुलिस वाले ना ऐसे पकड़ के ले गए ना, पुलिस वाले बहुत अच्छे है ना, बहुत अच्छे। हमको बहुत खुशी हुई दर्शन हुआ है आपका? ना हुए बहुत अच्छे दर्शन हो गया। दर्शन हो गया? हाँ जी हाँ जी हाँ जी वापसी जा रहे हैं, वापसी हट के जा रहे हैं। पैदल ही जा रहे हैं। আজকে এই অমরনাথ যাত্রার পেছনে যে গল্প আমরা জানি যে এখান দিয়েই শিব পার্বতীকে নিয়ে গিয়েছিলেন, বছরের পর বছর ধরে মানুষ কিন্তু এইরকমটাই বিশ্বাস করে আসছে, আর এই বিশ্বাসটা না থাকলে উপর অবধি পৌঁছানো যায় না। আমার গলার অবস্থা তো দেবজানি দেখতেই পাচ্ছ, ভয়ানক খারাপ হয়ে গেছে এবং এখানটায় সত্যি দাঁড়ানো যাচ্ছে না, এত ঠান্ডা। এবং এই ঠান্ডার মধ্যে, এই রকম বরফের মধ্যে, এই রকম যেখানে রাস্তার অবস্থা, সেইখানে এই রকম মানুষজন যাদের বয়স 80, 90 কোনো কিছুর তোয়াক্কা না করে এতখানি, আমরা দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে 13,000 ফিট ওপরে, এতখানি ওপরে তারা এসেছেন, দর্শন করেছেন, ফিরে যাচ্ছেন এবং সেটা পায়ে হেঁটে। चरितं देवदेवस्य महादेवस्य पावनम् আর এই সব মানুষজন পেটের তাগিদে এই 40-45 দিন এরা এখানে কাটান, তাঁবুতে ঠান্ডার কামড়কে অগ্রাহ্য করে। অমরনাথের একেবারে শেষ ধাপে মানে পঞ্চতরণী থেকে বরফের সিঁড়ির ধাপে ধাপে পসরা সাজিয়ে বসেন যাত্রীদের জন্য। কেউ কেউ আবার তাঁবুও সাজিয়ে রাখেন এমনভাবে যাতে ঠান্ডার কামড় থেকে বাঁচতে যাত্রীরা কিছুটা সময় সেখানে আশ্রয় নিতে পারে। आप लोग हर साल यहाँ पे ये सब सामान साल आते हैं। कहाँ से आते हो? हम पहलगाम से आते हैं, पहलगाम हम रहते हैं, बालटल से हम आते हैं यहाँ पे। तो कितना दिन तक रहोगे यहाँ पे? हम पूरा जितना तक यात्रा रहेगा तब तक हम रहेंगे। तो ये आदमी लोग जब चला जाएगा, ये कि रात में भी दर्शन करते हैं आदमी लोग? नहीं, रात में नहीं करते हैं। कितने बजे तक करते हैं? हो जाएगा, अगर ज़्यादा भीड़ होगा तो 10 बजे खुला रहता है, नहीं तो 10 बजे तक। जब ज़्यादा भीड़ हो जाएगी रात में कितना ठंडा आ जाएगी? होता है टेम्परेचर समझो माइनस हो जाता है एकदम, हाँ बाहर में, लेकिन टेंटों में अच्छा रहता है घर में। पातु कंधरां शितिकंधरः। অবাক লাগে এই যে পঞ্চতরঙ্গিনী মানে 5টি নদী ভীমা, ভগবতী, সরস্বতী, ঢাকা ও বর্গশিখা যেখানে এসে মেশে, তীর্থের নিয়ম অনুযায়ী প্রত্যেক তীর্থযাত্রীকে সেই পঞ্চতরঙ্গিনীতে স্নান করতে হয়। ঠান্ডায় যেখানে আমাদের হাত পা নীল হয়ে যাওয়ার জোগাড়, দাঁতে দাঁতে ঠোকাঠুকি হচ্ছে রীতিমতো, সেখানে অবলীলায় মানুষজন ওই বরফ ঠান্ডা জলে স্নান করছে। সত্যি বাবা অমরনাথের কি মহিমা। नाभिं मृत्युंजय पातु। ठंडा लग रहा है मगर क्या करें, इतनी दूर से चल के आए हैं, थकावट हो गई है, थकावट तो दूर करनी है। आपको लगता है कि ये बाबा की कृपा से? बाबा की कृपा है पूरी पूरी। तो आपको अंदाजा था इतने ठंडे पानी में नहा के इतनी ठंडी यहाँ पे? अंदाजा तो नहीं था यार, फर्स्ट टाइम आया हूँ मैं यहाँ पे। और ठंडे पानी से नहाया और बाबा की कृपा से आपको पूरी कृपा है बाबा की। मैं यहाँ पिछले 5 सालों से आ रहा हूँ, मैं हर साल ठंडे पानी से ही नहाता हूँ। ये जो ठंडा पानी है, ठंडा पानी में है बाबा का प्रसाद है। लोग पुरानी को गर्म पानी से डरते हैं, ये बाबा का प्रसाद है। इस पानी से नहाने से सबके कष्ट पूरा हटते हैं, इसी से नहाना चाहिए। असली पानी यही है, ये जल है। तो यहाँ पे माइनस टेम्परेचर अभी है, तो आपको लगता है कि यहाँ मुझे कुछ भी नहीं होता है, ये प्रसाद है। 1 मिनट डालने में ठंडा लगता है, उसके बाद सब नॉर्मल हो जाता है। अब गर्मी लग रहा है हमारे को। এইবার একটু অমরনাথ যাত্রার খুঁটিনাটি আপনাদেরকে জানাই। ট্রেন অথবা প্লেনে দিল্লি থেকে প্লেনে সরাসরি শ্রীনগর যাওয়া যায়, অথবা ট্রেন, গাড়ি কিংবা বাসে জম্মু, সময় লাগে 12 থেকে 15 ঘন্টা। জম্মু থেকে শ্রীনগর বাস বা গাড়িতে যেতে সময় লাগে 8 থেকে 10 ঘন্টা। দিল্লি থেকে শ্রীনগর গাড়িতে গেলে মাথা পিছু খরচ হয় প্রায় 2000 টাকা। শ্রীনগর থেকে পেহেলগাঁও, চন্দনওয়ারি অথবা সোনমার্গ, বালতাল হয়ে যাওয়া যায়। ক্যাম্প অবধি পৌঁছতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। গোটা গাড়ি ভাড়া করলে খরচা প্রায় 2500 থেকে 3000 টাকা।
পায়ে হাঁটা ছাড়াও ডুলি বা ঘোড়া নেওয়া যেতে পারে একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত। এগুলির ভাড়া চাহিদা অনুযায়ী বাড়ে কমে। মোটামুটিভাবে ১৫০০ থেকে শুরু, যাতায়াত মিলিয়ে ৬০০০ অবধিও খরচা হতে পারে। পঞ্চতরঙ্গিনী অবধি হেলিকপ্টার ব্যবস্থা রয়েছে। আগে থাকতে বুকিং করতে হয়, অনলাইন বুকিং করা যায়। রাস্তার সৌন্দর্য উপভোগ করতে হলে পাহেলগাঁও চান্দনওয়ারি রুটে যাওয়া ভালো, যেতে আসতে 2 দিন, আর হাতে সময় কম থাকলে সোনমার্গ বালতাল হয়ে দিনের দিন ঘুরে আসা যায়। অমরনাথ দর্শনের প্রথম দিন 25শে জুন প্রতি বছর নির্দিষ্ট। মূল যাত্রা হয় শ্রাবণী পূর্ণিমায় অর্থাৎ জুলাই আগস্টে। যাত্রার মাস কয়েক আগে থেকেই ফর্ম দেওয়া হয়, অনলাইনেও নাম রেজিস্ট্রেশন করা যায়। প্লেনের খরচা বাদ দিলে এবং পায়ে হেঁটে ওপরে উঠলে অমরনাথ দর্শন করতে মাথা পিছু খরচ 12 থেকে 15,000 টাকা। এইরকম একটা ওয়েদারে এখানে এখন বিকেল 4টে মতো বাজে, একটু বাদ দিয়ে কিন্তু এখানে অন্ধকার হয়ে যাবে। আর যাত্রী যদি খুব বেশি হয় তাহলে সেক্ষেত্রে রাত 10টা পর্যন্ত উপরে খোলা থাকে, কিন্তু খোলা থাকতে পারে, কিন্তু যাত্রী লোক যাবে কি করে? हाँ जी अंधेरा हो जाएगा ना, बारिश भी हो सकता है। अब आप जाओगे तो मेरे कोई दिक्कत नहीं है, दर्शन करने हैं, बोल जगह ये सब कुछ साल उसको वेट करते हैं हम। अभी बारिश हो रही है जब तक सुबह 5 बजे, तो बारिश चलती में आए हैं। बहुत ज्यादा बहुत अच्छा है, बहुत सुकून मिल रहा है, बहुत सुकून मिल रहा है। मैडम बारिश से तो इतना बढ़िया हो रहा है, हमारे भाग खुल गए। एक तो रश कम हो गया, एक मौसम सुहाना हो गया, और प्रभु ने इतने बढ़िया खुले दर्शन। हम ये भी नहीं चाहते बिल्कुल क्लियर, हम ये भी चाहते इतनी बारिश कर दे प्रभु के भगवान जा ही ना सके। एकदम बढ़िया, एकदम बढ़िया। ऊपर भीड़ नहीं है, तो उस वजह से जो दर्शन है वो बहुत बढ़िया होंगे। क्यों पूरा वेट करते हैं दर्शन के लिए, तो चाहे बारिश हो चाहे स्नोफॉल होती हो, दर्शन में करने हैं। क्या बोले नाथ की दर्शन हो गए, बोले दर्शन करके तसल्ली हो गई। बोले शंकर भगवान की जय करो, वीर बजरंगे बोलो, शंकर भगवान की, गणेश महाराज की, नंदी महाराज की, पार्वती माता की जय करो, वीर बजरंगे। পেছনেই অমরনাথ গুহা, আমরা একেবারে পৌঁছে গিয়েছি এখানে। এরপরে আর আমাদের অডিও ভিজুয়াল ক্যামেরা যেতে দেওয়া হয় না। রাস্তায় এত কিছু বাধা বিঘ্ন এসেছে, সত্যি ভাবতে পারিনি শেষ অবধি আমরা পৌঁছতে পারবো। আর যেটা বলা হয় যে বাবা অমরনাথ না ডাকলে নাকি অমরনাথ দর্শন হয় না, আমাদের অবিশ্বাসী মনও এই অমরনাথ যাত্রার পরে কিন্তু এটা মনে প্রাণে বিশ্বাস করছে। আর আরও যে ব্যাপারটা, যেখানে এত মানুষ যে আসছে, পুরোটাই হয়তো শুধু নিছক ঈশ্বর ভক্তি নয়, আরও হয়তো অন্য কিছু। অনেক মানুষ আসছেন এই অন্য কিছুর সন্ধানে। আবার যদি আমরাও কখনো ফিরে আসি, এখানে আসার আগে সত্যি মনে হয়েছিল যে এই যাত্রা দ্বিতীয়বার অসম্ভব, কিন্তু এইখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে হয়তো আবারও ফিরে আসা যায় এখানে। মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে, মহাবিশ্বে মহাকাশে। অমরনাথ দর্শন তো হলো, এ তো শুধু এক সুধালিঙ্গ দর্শন নয়, তার সঙ্গে যে আরো অনেক কিছু দেখা, এত রকম মানুষ দেখা, প্রত্যক্ষ করা মানুষের ভেতরকার শক্তি, যে শক্তি ছাড়া এত প্রতিকূলতার মধ্যে দিয়েও অমরনাথ দর্শন সম্ভব হয় না। চাক্ষুষ করা অদ্ভুত এক বিশ্বাস, যার জোরে হাজার বছর ধরে লক্ষ কোটি মানুষ ছুটে আসছে এই সুধালিঙ্গ দর্শনে। অনুভব করা সেই বিচিত্র সত্য, এই বিশ্বে এমন অনেক কিছু আছে আমাদের যুক্তিবাদী মন যার নাগাল পায় না। অমরতীর্থ অমরনাথ তেমনই এক বিস্ময়, বুদ্ধিতে যার ব্যাখ্যা বেনে না। আপন মহিমা